রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। রপ্তানিযোগ্য সবজি। বড় জলাশয় মাছ উৎপাদন। লাভজনক মাখনা চাষ। আমাদের রাজ্য সবজি উৎপাদনে দেশের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। সারা বছর ধরে এখানে বিভিন্ন সবজি ফসল উৎপন্ন হয় এবং রাজ্যের চাহিদা পূরণ করে চলেছে। এখন সময় পাল্টেছে। সবজির বাজার দর ভালো পেতে কৃষকরা এখন বিদেশে রপ্তানিও করছেন। বিদেশের বাজারে সারা বছর বাংলার কোন কোন কাঁচা সবজির চাহিদা রয়েছে এবং তাদের গুণমান কেমন হওয়া উচিত সে বিষয়ে জানালেন একটি বেসরকারি সবজি রপ্তানিকারক সংস্থার সদস্য লিটন সাহা। ভেজিটেবলস এক্সপোর্ট করতে গেলে ইউরোপের ক্ষেত্রে একটা ফার্মার রেজিস্ট্রেশনের দরকার হয়। ফার্স্ট ফার্মার রেজিস্ট্রেশন হচ্ছে চাষি যে চাষ করছে সেইটা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা রেজিস্ট্রেশন হবে। অ্যাপেডার ওয়েবসাইটে গিয়ে হর্টিকালচার থেকে রেজিস্ট্রেশনটা হবে। চাষির একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার হবে। তারপরে সেই চাষির থেকে আমরা এক্সপোর্টের জন্য ভেজিটেবলস নিতে পারবো। আমরা হাটে বাজার থেকে সবজি কিনে বিদেশের বাজারে পাঠাতে পারবো না। তো যে সমস্ত রেজিস্টার্ড ফার্মার রয়েছে তারাই আমাদেরকে সবজি দেন। এটা আমাদের একটা প্যাক হাউস। এখান থেকে যে সমস্ত ভেজিটেবলসগুলো যায় সেগুলো মিডল ইস্টে যায়, যেমন ধরুন আপনার কাতারে যায়, দুবাইয়ে যায়। আর যদি আমরা ইউরোপে এক্সপোর্ট করতে যাই, ইউরোপে এক্সপোর্ট করতে গেলে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, অ্যাপেডা অ্যাপ্রুভাল প্যাক হাউস রয়েছে। অ্যাপেডা অ্যাপ্রুভাল প্যাক হাউস থেকে আমাদের ভেজিটেবলস ইন্সপেকশান করিয়ে প্ল্যান্ট কোয়ারেন্টাইনকে দিয়ে তারপরে সেটা বিদেশের বাজারে পাঠাতে হয়, রপ্তানি করতে হয়। পেস্টিসাইড পেস্ট মাত্রা কী আছে, তাতে পোকামাকড় কী আছে সেগুলো দেখেন। যদি দেখেন যে না পোকামাকড় নেই, পেস্টিসাইডের মাত্রা ঠিক আছে, তবে তারা সেগুলোকে বিদেশে পাঠানোর জন্য একটা সার্টিফিকেট দেয়। পাওয়ার পরে আমরা সেই ভেজিটেবলসকে এক্সপোর্ট করতে পারি। যদি কোনো রকম সবজিতে দেখা যায় যে পোকা রয়েছে বা মাত্রাতিরিক্ত পেস্টিসাইড রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেই ভেজিটেবলসগুলো বিদেশে পাঠাতে পারি না। আপনি যদি মিডল ইস্টে দেখেন তাহলে আমাদের এখান থেকে পটল আছে, চিচিঙ্গা আছে, কাঁচা কলা আছে, কাঁকরোল আছে, লাফা, এগুলো সব থেকে বেশি কোয়ান্টিটিতে যায়। আর লন্ডনের ক্ষেত্রে বলুন, ইউরোপের ক্ষেত্রে বলুন, সে সমস্ত জায়গাতে আপনার পেঁপে রয়েছে, আমাদের মুখি রয়েছে, আরও নানান রকমের ভেজিটেবল যেগুলো আমরা প্রতিদিন খাই সেগুলো যায়। ভেন্ডিটা আমরা এক্সপোর্ট করতে পারি না, কাঁচা লঙ্কা আমরা এক্সপোর্ট করতে পারি না, তারপরে বেগুন এক্সপোর্ট করতে পারি না। এগুলোতে পরিমাণের থেকে বেশি পেস্টিসাইড ইস্যু করা হয়। পোকা ছাড়া যদি পাট শাক দিতে পারেন আমাদের, তাহলে আমরা এটা পাঠাতে পারবো। বিদেশের বাজারে পাট শাকেরও একটা ডিমান্ড রয়েছে। এখন একটু ভেজিটেবলস এক্সপোর্টটা কম হচ্ছে, তার কারণ এয়ারলাইন্সের ভাড়া, এয়ার ফ্রেটটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো চাষির কাছ থেকে সবজি আনার পরে ফার্স্ট আমরা সেগুলোকে শর্টিং গ্রেডিং করি। সাপোজ আপনার পটলের মধ্যে দেখা গেল কিছু পটল মা করে খাওয়া থাকে, সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। পটলটাকে ভালো করে ধোলাই করতে হয়, ওয়াশ করতে হয়, করে সেগুলোকে ভালো করে ড্রাই করে তারপরে সেটা পেপার বক্সের মধ্যে যেরকম প্যাকিংয়ে আমাদের ইম্পোর্টিং কান্ট্রির ডিমান্ড রয়েছে সেইভাবে আমরা প্যাকিং করে দিই। চিচিঙ্গা আমাদের এক হাতের উপরে চিচিঙ্গা যায় না, এক হাত সাইজের চিচিঙ্গা হবে, কালো হবে, ডার্ক গ্রিন কালার হবে, ওই 10 থেকে 12 ইঞ্চির মধ্যে যাবে। আমার 14 ইঞ্চি মতো বক্সটা থাকে, তার মধ্যে চিচিঙ্গাটা ধরবে, এরকম সাইজের দিতে হবে। 4 কিলো মতো যায়। প্রত্যেকটা ভেজিটেবলসেরই একটা নির্দিষ্ট সাইজ আমাদের মেনটেন করতে হয়। পেঁপে আমাদের 700 গ্রাম থেকে ম্যাক্সিমাম 900 গ্রামের গোল সাইজের পেঁপে হবে। পেঁপের মুখে চতুর্দিকে মিলিবাগ বলে একটা পোকা থাকে, ওই পোকাটা থাকলে পেঁপেটা যাবে না। সেক্ষেত্রে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ভালো করে জলে ধুয়ে প্যাকেট করে দিতে হবে।
কলাটাও আসার পরে যে দাগালা যে কলাগুলো সেগুলো যাবে না, একটু ফ্রেশ দেখতে হবে, যেগুলো দেখতে ভালো, পোকা না থাকে, গায়ে পোকায় খাওয়া না থাকে। কলাটাকে আমরা নিয়ে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে, কলার মধ্যে কোথাও যেন মাকড় ঠাকড় না থাকে সেগুলো আমরা ভালো করে ফলো করে, হাওয়া মেশিন যেটাকে বলা হয়, ভালো করে ফোর্স হাওয়া দিয়ে সেটার ভিতর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কলাটা প্যাকিং করি। পটলে বড় সাইজের পটল হতে হবে, বেশ লম্বা সাইজের পটল, কাজলি পটল হতে হবে, যার লংজিভিটি বেশি, স্কিনটা যেটা মোটা হয়। আজকে যেরকম পটলের বাজার ছিল হাটে, কেউ 10 টাকা পেয়েছে, কেউ 12 পেয়েছে, কারো যদি ভালো পটল থাকে সে 14ও পেয়েছে। আমরা আজকে পটলের চাষিকে দাম দিয়েছি 22 টাকা। যার যত ভালো কোয়ালিটি হয়েছে তাকে সেইভাবে একটু ভালো করে দিতে হয়েছে। সবটাই হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে। ম্যাক্সিমাম চাষি দিয়ে যায় যারা লোকালে আছে, কাছাকাছি আছে। আবার আমরা কিছু কিছু চাষি আছে যারা বড় চাষি, যাদের কোয়ান্টিটি আছে, তাদের কাছে আমরা গাড়ি পাঠিয়ে নিয়ে আসি। কেউ কোনো চাষি কিছুটা এগিয়ে আসলো, আমরা কিছুটা এগিয়ে গেলাম, গিয়ে একটা মিডল পয়েন্টে নিয়ে আসলাম। এটা আমাদের মোটামুটি চাষি ভাইরা সকাল 9টা-10টার মধ্যে সমস্ত সবজি দিয়ে দেয়, আর ওটা প্যাকিং করে আমাদের এয়ারপোর্টে আপনার পাঠাতে 4:30-5টা বেজে যায়। 4:30-5টার মধ্যে দিয়ে দিলে সেই সবজিটা আমাদের পরের দিনে মিডল ইস্টে পৌঁছে যায়। লন্ডনের ক্ষেত্রেও সেটা আমরা প্যাক হাউসে প্রসেসিং হওয়ার পরে ওখানে ইন্সপেক্টর আসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যান্ট কোয়ারেন্টাইনের ইন্সপেক্টররা আসবেন, এসে ইন্সপেকশন করে ওই মোটামুটি 3-4-5টার মধ্যে আমাদের হয়ে যায়। তারপরে আমাদের সেই ভেজিটেবলসগুলো কন্টেনারে করে এয়ারপোর্টে যায়। সেটা আপনার সেকেন্ড দিন, নেক্সট দিন ফ্লাইট থাকলে নেক্সট দিনেই লন্ডনে পৌঁছে যায়। এবার সিজনের শেষের দিকে যদি কোনো ভেজিটেবলস চাষি ভাইরা ভালো কোয়ালিটি করে দিতে পারে, সেটা আমাদের ক্ষেত্রেও লাভ, তার ক্ষেত্রেও লাভ। সেক্ষেত্রে দুজনেই একটু বাজার থেকে বেশি পয়সা পাওয়া যায়। এরপরে শীতের সময় আমরা শীতের ভেজিটেবলস যেগুলো রয়েছে, পেঁপেটা সারা বছরই যায় আমাদের, কচুর গাঠিটা সারা বছরই পাওয়া যায়, সারা বছরই কম বেশি যায়, পাকা কাঁঠাল যায়। শীতের সিজনে আমাদের সিম একটা বড় প্রোডাক্ট আমাদের জন্য, কালো সিমটা খুব যায়, ভালো কোয়ালিটির। যেরকম ভেজিটেবলস আমরা প্রত্যেক সিজনে আমাদের কাছে আসে, তো সেরকমভাবে আমরা পাঠাতে থাকি। মিডল ইস্টে মেনলি পটলের, কাঁকরোলের, লাফার, বেগুনের এসবের ডিমান্ডটা বেশি। আর ইউরোপের ক্ষেত্রে আপনার সবথেকে বেশি ডিমান্ড হচ্ছে যদি বলেন ভেন্ডি, যেটা আমরা পাঠাতে পারি না। লিফি ভেজিটেবলসের মধ্যে কোনো ভেজিটেবলসই আমরা পাঠাতে পারি না। লিফি ভেজিটেবলস যেমন পাট শাকের হিউজ ডিমান্ড রয়েছে, লাল শাকের ডিমান্ড রয়েছে, সমস্ত শাকেরই ডিমান্ড রয়েছে, মেথি শাকের ডিমান্ড রয়েছে। কোনো শাকই আমরা সেভাবে পাঠাতে পারি না, রিজন হচ্ছে একটাই, পোকা। 1 কেজি পটল ইউরোপের ক্ষেত্রে আজকের দিনে 350 থেকে 400 টাকায় বিক্রি হবে। কাঁচকলা, চিচিঙ্গা এইরকমই দাম আর কি। এখন একটু বিরতি, বিরতির পর থাকছে বড় জলাশয় মাছ উৎপাদন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। আলু চাষে হরমোনযুক্ত সুষম অনুখাদ্য মানেই বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে।
মিঠা জলে বাণিজ্যিকভাবে পোনা মাছের চাষ আমাদের রাজ্যের অনেক মাছ চাষী করে থাকেন। পোনা মাছ পালনের জন্য চাই ডিম পোনা বা চারা মাছ। যে এলাকার মাছ চাষীদের বড় জলাশয় আছে সেখানে এই জলাশয়ের কিছু অংশ জাল দিয়ে ঘিরে ধানি পোনা বা চারা পোনা তৈরি করে নিতে পারেন। সেই চারা মাছ বড় জলাশয় ছাড়লে মাছের উৎপাদন ভালো হয়। এ ব্যাপারে মৎস্য বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছেন কি করে আরও মাছের ফলন বৃদ্ধি করা যায়। সে বিষয়ে জানালেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা শিক্ষা সংস্থার প্রধান বৈজ্ঞানিক ডক্টর অর্চন কান্তি দাস। সুদীর্ঘ 90-এর দশক থেকে আমরা পেন বা ঘেরিতে মাছ চাষ শিখিয়ে আসছি। পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা এবং নর্থ ইস্টের যে জলাভূমিগুলো আছে, বিল বাউটগুলো যেগুলো আছে, সেগুলোতে পেন চাষের মাধ্যমে আমরা প্রায় থেকে ফিঙ্গারলিং উৎপাদন করি। সেই ফিঙ্গারলিংগুলো আমরা মূল জলায় ছাড়লে সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। যদি আমরা এই ধরনের ঘেরিতে ছোট ছেড়ে তাদেরকে যদি আমরা মিনিমাম 12 থেকে 15 গ্রাম করি, সেগুলো যদি আমরা ছাড়ি বা তার থেকে বড় করি, সেগুলোকে যদি আমরা মূল জলায় ছাড়ি, তাহলে কিন্তু আমরা 80 থেকে 90% সার্ভাইবিলিটি বা এদের বেঁচে থাকার জায়গাটা পাক্কা হবে। এবং সেই মাছগুলো আগামী দিনে বিশেষ করে এই বিল বাউটগুলোতে প্রচুর জলজ আগাছা আছে, যেটা গ্রাস কার্পের জন্য খুব একটা ভালো মডেল। বেলেডাঙ্গা বাউট বনগাঁর কাছে আমরা সেখানে গত 2 বছর ধরে কাজ করছি। শিডিউল কাস্ট সাবপ্ল্যান এবং শিডিউল ট্রাইব কম্পোনেন্টের মধ্যে দিয়ে আমরা ঘেরিতে সে মাছগুলোকে ফ্রাই ছেড়ে সেগুলোকে অ্যাডভান্স ফিঙ্গারলিং করে 20 থেকে 25 গ্রাম করে আমরা সেই গ্রাস কার্পগুলো বেলেডাঙ্গা বাউটে ফলো করেছি। পরবর্তীকালে 1 থেকে 1.5 বছরের মধ্যে 2.5 থেকে 3 কিলো সাইজের আমরা গ্রাস কার্প হারভেস্ট করেছি। প্রায় 17 লক্ষ টাকা সোসাইটি তাদের সমস্ত মাছ ধরার খরচ দিয়ে লাভ করেছে। তাদের যে 18 লক্ষ টাকা সোসাইটির ঋণ ছিল গত 2 বছরে 3 বছরে, সেই ঋণটা তারা অনেকটা শোধ করে এনেছে। সুতরাং এটা এমন একটা পদ্ধতি, সমস্ত বিলবাউটগুলোতে উত্তর পূর্বে ভারত থেকে শুরু করে আমি বললাম পশ্চিমবঙ্গ এবং বিহারে, ইস্টার্ন ইউপিতে আমরা এই ঘেরিতে মাছ চাষ করি। এই ঘেরিতে মাছ চাষটা মূলত যে ফ্রাই থেকে ফিঙ্গারলিং করে সেগুলোকে একটু বড় ফিঙ্গারলিং করে অ্যাডভান্স ফিঙ্গারলিং করে মূল জলায় ছাড়া। আমরা এই মুহূর্তে 100টা জলাধারে ছোট রিজার্ভারে এই ধরনের পেন কালচারকে আমরা অ্যাপ্লাই করেছি, যাতে করে ছোট রিজার্ভারগুলোর মাছ চাষ অনেকটা আমরা বলি কালচার বেসড ফিশারিজ, অনেকটা পুকুরে মাছ চাষের মতো। সেখানেও শাল, শোল, বোয়াল এরা আছে, তাদের হাত থেকে বাঁচার জন্যে আমরা অ্যাডভান্স ফিঙ্গারলিংগুলো এই ঘেরিতে তৈরি করে আমরা যেখানেই কাজ করি আমরা পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট এই কাজটা করি, অর্থাৎ জলাভূমির মেম্বারদের নিয়ে, এবং সেই মাছগুলো ওনারাই ওজন করে নিয়েছে, ওনারাই সেই মাছগুলো ছেড়েছে, ওনাদের মাছ ওনারাই বুঝে নিয়েছে। একে বলে পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, অর্থাৎ সহভাগীদারি, সবাইকে নিয়ে চলা। এই ধরনের 9 কিলোমিটার লম্বা বাউড়ের জন্যে 6টা থেকে 8টা 0.1 হেক্টরের পেন যথেষ্ট। এতে আমরা বছরে 2টো ক্রপ অনায়াসে নিতে পারি। যদি আমরা এপ্রিল মে মাস থেকে যদি আমরা একটা ক্রপ নিই, 3 মাসে একটা ক্রপ উঠবে, 5 গ্রাম ছাড়বো, 3 মাসে 20 গ্রাম হবে, সেটা আমরা মূল জলায় ছাড়বো। 3 মাস পরে আবার আমরা 5 গ্রাম ছাড়বো, আবার আমরা 20 গ্রাম নেব। বছরে আমরা 2টো ক্রপ 6টা বা 8টা 0.1 হেক্টর এই ধরনের ঘেরিতে দিয়ে আমরা তৈরি করতে পারি। তাতে আমাদের প্রোডাকশান কস্ট অনেকটা কমে যাবে, লভ্যাংশ অনেকটা বেড়ে যাবে। বাইরে থেকে বড় মাছ কিনে ছাড়তে গেলে যে খরচটা হয় তার খরচাটা অনেক গুণ কমে যাবে যদি আমরা সে মাছগুলোকে ছোট করে কিনে 2 থেকে 3 গ্রাম সাইজের কিনে আমরা যদি সেগুলোকে ঘেরিতে বড় করে মূল জলাতে ছাড়ি। এটাই পেন চাষের মূল উদ্দেশ্য। এটা যেহেতু পেন, নিচেরটা ওপেন আছে, উপরেরটা ওপেন আছে, নিচে এখানে প্রচুর জলজ, এরা ছোট মাছ, এরা 3 থেকে 4 গ্রাম সাইজের, 5 গ্রাম সাইজের মাছ। এদেরকে আমরা এদের বডি ওয়েটে 1% খাবার দেব। যেহেতু বিলবাউট, এতে ন্যাচারাল ফিড রয়েছে, এতে প্ল্যাঙ্কটন রয়েছে, এতে ফাইটো প্ল্যাঙ্কটন রয়েছে, জু প্ল্যাঙ্কটন রয়েছে, প্রাণীকণা রয়েছে। ছোট অবস্থাতে তারা প্রচুর জু প্ল্যাঙ্কটন খায়, এবং যেহেতু তারা ঘেরিতে আছে, অ্যাডিশনাল ফিড হিসেবে আমরা বডি ওয়েটের 1% খাবার দেব। সেই খাবারটা আমরা দিনে একবার দেব, সেটা আমরা ব্যাক ফিডিং করাই, সেটা আমরা ছিটিয়ে দিই। তো আমরা চেষ্টা করি ব্যাক ফিডিং করাতে, ব্যাগে খাবার দেব দিনে একবার, 1% বডি ওয়েট। আমি যদি 100 কেজি মাছ ছাড়ি তাহলে দৈনিক 1 কেজি খাবার দেব, সর্ষের খোল, চালের কুড়ো,
তার সাথে 100 কেজিতে 1 কেজি এগ্রিমিন ফুড, এই আমাদের মূল খাবার। এই জলাভূমির অবস্থা পর্যবেক্ষণ করে যদি দেখি যে এখানে প্রচুর জলজ আগাছা রয়েছে, হাইড্রিলা রয়েছে, পোটামোজেটন রয়েছে, ভ্যালিসনারিয়া রয়েছে, ঝাঁঝি রয়েছে, এই ধরনের জলজ আগাছা যেখানে বেশি সেখানে আমরা গ্রাসকার মডেলে যাব। গ্রাসকার মডেল প্রচুর ডিভিডেন্ড দেয়। এছাড়াও আমরা এখানে সরপুটি ছেড়েছি। সরপুটির সুবিধে এই, একটা বছর যদি তাদের যদি বাড়ার সুযোগ দিই, তারা অটো ব্রিডিং করে, অটো স্টকিং করে, তারা ব্রিড করবে। কমপক্ষে এক একটা সরপুটি থেকে আমরা 50,000-এর ওপরে বাচ্চা পাবো। সেগুলো আগামী দিনে বড় হবে। তার যদি 10%ও সারভাইভ করে ন্যাচারাল সিস্টেমে, তাহলে সরপুটিটা এখানে একটা সাপোর্ট দেবে। এছাড়া আমরা দাড়ি ট্যাংরা, যেটাকে বলি মিস্টার ভিট্রেটাস, গায়ে ডোরা কাটা, দেখতে পাঙ্গাসের বাচ্চার মতো, সেটাও আমরা পেনে ছেড়েছি, যাতে করে এগুলো আমাদের বিল বাওড়ের মাছ, এগুলোকে যদি একবার এস্টাবলিশ করতে পারি, আগামী দিনে কিন্তু আমাদের বিল বাওড়ে আবার সেই পুরনো এই মাছগুলো ফিরে আসবে। কৃষকের ইনকাম কিছু কিছু রিজার্ভারে দ্বিগুণ হয়েছে। যেখানে বছরে 25,000 টাকা ইনকাম করতো, তারা 1 থেকে 1.5 বছরের মধ্যে তারা সেটা 50,000-এ পৌঁছে গেছে। এই পেন কালচারের মধ্যে দিয়ে ঘেরিতে ছোট মাছ ছেড়ে বড় করে সেগুলো মূল রিজার্ভারে ছেড়ে, জলাধারে ছেড়ে, অবশ্যই ছোট রিজার্ভার হতে হবে 1000 হেক্টরের নিচে। বছরে 6 মাস অন্তত জল থাকবে। এই ধরনের জলা দেখে আমরা পেনকে ইনস্টল করি। তো বাঁশকে ছড়িয়ে আমরা এইচডিপি পিলার দিয়েছি এবং এইচডিপি সাথে সাথে আমরা নেট দিয়েছি। এই বছরে 2টো ক্রপ নেওয়ার পর আমরা নেটটাকে গুটিয়ে আমরা ছাওয়ায় রেখে দেবো। আবার আগামী বছর মে জুন মাস থেকে আমরা এটাকে চালু করব। মে জুন জুলাই একটা ক্রপ, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর 2টো ক্রপ। আমরা প্রতি বছর এইভাবে 2টো ক্রপ ফ্রাই থেকে অ্যাডভান্স ফিঙ্গারলিং আমরা প্রোডাকশন করতে পারি। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সহদেব মাইতি। তার গোলাপ চাষ আছে। এখন গোলাপের পাতায় দাগ দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। গোলাপের একটি পরিচিত রোগ হলো পাতায় দাগ। এই রোগটি 2 ধরনের ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। রোগের প্রথম দিকে কেবলমাত্র বয়স্ক পাতাগুলোতেই আক্রান্ত হয়, কিন্তু রোগটি যখন বিস্তার লাভ করে তখন নতুন পাতাতেও রোগের লক্ষণ দেখা যায়। আক্রান্ত পাতায় গাঢ় বাদামি বা কালো রঙের গোলাকার দাগ দেখা যায়। দাগের চারিদিকে বৃত্তাকার হলুদ আভা দেখা দিতে পারে। তীব্র আক্রমণে কয়েকটি দাগ একত্রে জুড়ে গিয়ে বড় ক্ষতের সৃষ্টি করতে পারে। আক্রান্ত পাতা ঝরে যায়। পাতায় দাগ রোগ দেখা দিলে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। এর ফলে গাছের বৃদ্ধি কমে যায়, ফুলের আকার ছোট হয় এবং ফলন কম হয়। এই রোগটির প্রতিকারে সুসংহত ব্যবস্থা নিতে হবে। গোলাপের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। সুসংহত উপায়ে গাছকে খাদ্যের যোগান দিতে হবে। আক্রান্ত পাতা বা ঝরে পড়া পাতাগুলোকে তুলে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এরপরে স্পর্শজনিত ছত্রাকনাশক হিসাবে আইপ্রোডায়ন 1 গ্রাম বা ডাইথায়ানন 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্টিকার সহ স্প্রে করতে হবে। এর 7 দিন পরে অন্তর্বাহী ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডাজিম 1 গ্রাম বা বেনোমিল 1 গ্রাম অথবা পেনকোনাজল 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এইভাবে পর্যায়ক্রমে স্পর্শজনিত এবং অন্তর্বাহী ছত্রাকনাশক প্রয়োগের দ্বারা গোলাপের পাতায় দাগ রোগটির প্রতিকার করা সম্ভব। এখন আবার বিরতির পর থাকছে লাভজনক মাখনা চাষ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। আবার ফিরে এলাম অনুষ্ঠানে।
আমাদের রাজ্যে যেসব খাদ্যশস্য চাষ করা হয় তার মধ্যে নতুন একটি সংযোজন হলো মাখনা। এটি একটি জলজ ফসল। যেসব খাল, বিল বা জলাশয় মাছ চাষের উপযুক্ত নয় সেখানকার মাখনার চাষ লাভজনক। স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এর বেশ চাহিদা লক্ষ্য করা যায়। তাই তো উত্তর 24 পরগনা জেলার বসিরহাট ব্লকের মির্জানগর গ্রামে কয়েকজন যুবক মিলে প্রায় 22 বিঘা এলাকায় এর চাষ করছেন। তাদের একজন সদস্য হলেন মুর্তাজা আলী। তিনি মাখনা চাষে তার অভিজ্ঞতার কথা জানালেন। যে এই সমস্ত জমিগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে, হয়তো একটা ফসল হয়, যদি আকাশের বৃষ্টি ভারী হয় তো সে ফসলটাও নষ্ট হয়ে যায়। তো চাষিরা দীর্ঘদিন ধরে এখানে লস খাচ্ছে। তো আমরা দেখলাম যে মাখনা যদি একটা চাষ করা যায় তো জমিগুলো হয়তো পড়ে থাকা জমিগুলো সবই কাজে চলে আসবে। তো সেই হিসেবে একটা উদ্যোগ আমরা নিয়েছি, 4-5 জন বন্ধু মিলে, যে মাখনা চাষ এখানে করা যাক, যাতে এই জমিগুলো, চাষিদের যে জমিগুলো পড়ে আছে দীর্ঘদিন ধরে যে চাষিগুলো মার খাচ্ছে সেগুলো যেন কাজে চলে আসে। আর মাখনা যেহেতু নতুন জিনিস, আমাদের জেলাতে নতুন একটা ফসল যেন তৈরি হয়ে যায়, সেই হিসেবে আমরা এই চাষিদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের জমিগুলো লিস্ট স্বরূপ নিয়েছি। এখানে আমরা নিয়েছি, ধরেন এখানে 22 বিঘা মতো নিয়েছি জমি। এ চাষ পদ্ধতি অন্যান্য চাষ যেভাবে করতে হয় ধান চাষের মতো সিস্টেম, কিন্তু ধান চাষ আপনার শুকনোতেও হবে, কিন্তু এটা সবসময় জল লাগবে। জল ছাড়া সে চাষটা হবে না। আর এই চাষটা আমরা শিখেছি কোথার থেকে, যেহেতু আমরা দীর্ঘদিন বাইরে থাকতাম, তো সেখানে আমার বন্ধুবান্ধব যারা আছে তারা এই চাষটা করে। বিহারের কিছু বন্ধুরা আছে, মালদার কিছু বন্ধুরা আছে যারা চাষ করছে দীর্ঘদিন ধরে ওখানে। তো ওদের থেকে পদ্ধতিটা শিখে নিয়ে আমরা এখানে একটা উদ্যোগ নিয়েছি। যদি আমাদের জেলাতে এই চাষটা যদি হয় তো খুবই ভালো হবে, সেই হিসেবে করা হয়েছে। এখানে প্রথমে জমি চাষ দিয়ে নিতে হবে, তারপরে কিছু জৈব মারার জন্য কিছু মেডিসিন ব্যবহার করতে হবে, ঘাস মারার জন্য কিছু জিনিস ব্যবহার করতে হবে। তারপরে ধান যেভাবে রুতে হয়, যেরকম এই বীজটা, যেমন এই চাষটা এখানে হয়েছে, এখন আগামী দিনে এই গাছটা এখান থেকে তৈরি হবে। আর এই গাছটা নিয়ে ধান রোবার মতো করে অন্য জমিতে রুতে হবে। যদি আমি অন্য জমি মনে করি যে নতুন কোনো জায়গায় চাষ করবো আবার, তো সেখানে ধানের মতো করে রুতে হবে। ধানের মতো চারা হয় আর তুলে আবার ধানের মতোই রুতে হয়। আর এটা হারভেস্টটা আপনার 6 মাস সময় লাগে। 6 মাস পরে অটোমেটিক গাছ নষ্ট হয়ে যায়। আর কিছু গাছ থাকলে সেটাকে তুলে দিয়ে ওখান থেকে ছেঁকে নিতে হয়। আর এর চারাটা আমরা নিয়ে এসেছি মালদা থেকে। আমার বন্ধুরা যেখানে করছে, মালদার বিহারের যে বর্ডারটা আছে ওখান থেকে নিয়ে এসেছি। এই বিঘাতে একটা খরচা আপনার প্রায় 30,000 টাকাটা খরচা আছে ফার্স্ট টাইম। এখন টার্গেট হিসাবে আপনার হয়তো বিঘাতে 50, 55, 60, 70, 80 হতে পারে। কেন চাষ তো আপনার হারভেস্টিংয়ের উপরে হয়, মার্কেট ভ্যালুর উপরে হয়। যদি ফার্স্ট টাইম হয়ে যায় তো মার্কেট ভ্যালু যদি ভালো থাকে তো প্রফিটটা বেশি, লাভটা বেশি হয়ে গেল। আর যদি ডিলে হয়ে যায়, পরে যদি ওঠে তো মার্কেট ভ্যালুটা কমে গেল, লাভটা কম হয়ে গেল। আপনি হাত দিয়ে বা দাঁত দিয়ে চেপে ভাঙতে পারবেন না। একে টেম্পারে ফেলে মেশিনে দিয়ে এটাকে বার করতে হয়। বার করার পরে তারপর প্যাকেটিং হয়ে সেটা মার্কেটে বিক্রি হয়। তো এই লম্বা একটা প্রসেসিং আছে। শুরু থেকে শেষ পর্যন্ত, এন্ড পর্যন্ত এটা খুব পরিশ্রমী কাজ। এটা আপনার খুব পরিশ্রমী চাষ। এতে যেরকম খরচাও আছে সেরকম পরিশ্রম আছে। 70 টাকা, 80 টাকা, 90 টাকা পার কেজি ক্ষেত থেকে বিক্রি হবে। এখান থেকে তুলে যারা নেবে তারা। এর প্রসেসিংয়ের পরে, এই যে লম্বা প্রসেসিং আছে, এটা যখন ক্ষয় তৈরি হয়ে যাবে তখন আপনার এই মালটা 500 টাকা, 550, 600 টাকা মার্কেট ভ্যালু আছে পার কেজি। এবার যখন আপনি কোনো দোকান থেকে কিনতে যাবেন তখন এটা আপনার মার্কেট ভ্যালু যেটা আছে 800 টাকা কি 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা কেজি। না, এটা প্রসেসিং করার পরে রেট। এটা আর কাঁচাই রেট অনেক কম। আমরা কাঁচাই বিক্রি করি, জমি থেকে তুলে বিক্রি করে দিলাম। মিনিমাম 3 কুইন্টাল মাল হবে। আর ম্যাক্সিমাম যদি হয় সেটা ফলনের উপরে নির্ভর করবে। হ্যাঁ, প্রসেসিং করার পরে বিক্রি 3 লক্ষ টাকা দাম আছে। আপনার প্রসেসিং করার পরে 3 কুইন্টাল মাল থেকে আপনি হাইয়েস্ট 50 কেজি মাল পাবেন। কেন আপনার এই যে খোসা আছে, আপনি কুইন্টালে 40 কেজি, 35 থেকে 40 কেজি মাল পাবেন। বাকিটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনার ফলনের উপরে নির্ভর করবে। 30,000 টাকাও হতে পারে, আবার 10,000 টাকাও হতে পারে, আবার হয়তো লসও হতে পারে। এটা টার্গেট নিয়ে লাগা হয়েছে। এবার সেটা ফলনের উপরে নির্ভর করে, মার্কেট ভ্যালুর উপরে নির্ভর করবে। ফার্স্ট টাইম যদি একে মার্কেটে তোলা হয় তো মার্কেট ভ্যালুটা বেশি পাবে। আর যদি লাস্ট টাইম হয়ে যায় তখন আর মালটা বিক্রি হবে না, তখন ধারে দিতে হবে, বাকিতে দিতে হবে, পরে পয়সা দেবে। এর মার্কেট আপনার মূলত বিহার আছে। ওখান থেকে লোক আসবে, ওরা তুলে এখান থেকে গাড়ি লোড করে নিয়ে চলে যাবে। এবার যদি আমাদের সরকার আমাদের কিছু সাপোর্ট দেয় এখানে, তাহলে হয়তো আমরা আগামী দিনে হয়তো এখানে প্রসেসিংয়ের সিস্টেম তৈরি করতে পারি, যে মালটা হয়তো এখান থেকে প্যাকেটিং হয়ে এখান থেকে মাল বিক্রির একটা রাস্তা হতে পারে। কিছু সাহায্য আমাদের এডি অফিস থেকে পাচ্ছি, সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এই চাষটা করার জন্য। আমাদেরকে ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে ওখান থেকে, এবং আমাদেরকে সাহস দেওয়া হচ্ছে তোমরা আগে বাড়ো, ফুল সাপোর্ট আমরা দেবো। মাখনা চাষের এলাকা বৃদ্ধি ও বিভিন্ন সাহায্যের বিষয়ে জানালেন স্থানীয় সহকৃষি অধিকর্তা হাসান রেজা। আপাতত পরিকল্পনা, ওনারা যদি আমাদের এখানে যদি আরও অন্যান্য এরিয়া যদি বাড়াতে চান আর কি, যেহেতু নিচু জমি আছে এখানে, এবং জল দাঁড়ানোর পক্ষে যেটা মাখনা চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জল একটা নির্দিষ্ট সেন্টিমিটার পর্যন্ত জল থাকবে। এবং ওনারা যদি চান যে এখানে এই আশেপাশের এলাকাতে অন্যান্য চাষিদেরকে নিয়ে যদি এরিয়া বাড়াতে চান, তাহলে আমার আত্মা প্রকল্পের পক্ষ থেকে আমরা ওনাদেরকে কিছু ইনপুট দিয়ে সেই সাহায্য করব।
ফসল হারভেস্টিংয়ে যেটা বীজ হবে আর কি, সেই বীজই হচ্ছে পরবর্তী চাষের জন্য সেই বীজ ওনারা আবার ব্যবহার করতে পারেন। এবং বলা যেতে পারে যে ধরুন এটা ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট হতে পারে, যে ইনিশিয়ালি কিছুটা হয়তো ওনাদেরকে কস্ট লাগতে পারে, যে 30-40 হাজার টাকা একটা কস্ট ইনিশিয়ালি দিতে পারে, কিন্তু পরবর্তীকালে এইখান থেকে চাষ করার পর এই বীজই ওরা পরবর্তীকালে জমিতে চাষের জন্য লাগাতে পারেন। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।